ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা কার্তিক চন্দ্র মণ্ডলের যে ম্যাথের সিরিজটা করছিলাম সেইটার আজকে 18 আর 19 এই দুটো সেট এর ম্যাথের সেকশনটা করব আজকে। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন পিডিএফ ওখানে দেওয়া হয়, তো আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্রথম 76 কোশ্চেনে কী বলছে, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 4080, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে তিনটি ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে আমরা এইভাবে করে নিই, আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 2 দিয়ে করলে এখানে 2040 আসলো, আবার 2 দিয়ে করলাম 1020, আবার 2 দিয়ে করলাম এখানে আসলো হচ্ছে 510, আবার 2 দিয়ে করলে এখানে আসলো 255, আবার এটা যদি 5 দিয়ে করি তাহলে এটা আসছে 5 5 25, 5 1 5, আর হচ্ছে 3 17 51। তাহলে দেখো 17টা কিন্তু একদম প্রাইম নাম্বার, তাহলে 17-র কাছাকাছি, মানে 17 একটা নাম্বার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এর কাছাকাছি আরেকটা নাম্বার কি হতে পারে? 16 হতে পারে। দেখো এখান থেকে 16 আসছে কি না, এখানে এই 2 2 4 আর 2 2 4, তাহলে এখানে কিন্তু 16 চলে আসলো। এটা 4 × 4 16 চলে আসলো। আর বাকি আছে কোনটা? এই 5 আর 3 বাকি আছে, তাহলে এটা গুণ করলে কত আসে? 15। তাহলে দেখো পরপর কিন্তু চলে আসলো 15, 16, 17। তাহলে এখানে সবথেকে ছোটো মানে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা হবে? এই যে 15। তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 77 কোশ্চেনে কী বলছে, এখানে এইটা বলে দেওয়া আছে। তো আমাদের আগে এই মানটা আমরা আগে বের করে নেবো, ঠিক আছে? তাহলে 1/1 + 1, এখানে 2 + 1/3। তাহলে একটা সহজ নিয়মের মাধ্যমে এটা করে নেবো, কি যেটা হচ্ছে, এখানে দেখো ফার্স্ট ফ্র্যাকশানটা এইটা আছে 1/3, তাহলে এটাকে আমি এইভাবে লিখবো 1 আর 3। আর দেখো এখানে দুটো যোগ আকারে আছে, তাহলে এখানে আমি দুটো ড্যাশ কেটে নিলাম, দাগ কেটে নিলাম। তারপরে দেখো এখানে 2 গুণ আছে, মানে 2 আছে এখানে, তাহলে এখানে 2 গুণ + 1, তাহলে 3 2 6 আর 1 যোগ করলে 7 আসলো। আচ্ছা, এবারে দেখো আবার 1 আছে এখানে, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করে 3 যোগ করতে হবে, তাহলে 7 1 = 7 + 3 করলে এখানে আসলো 10। তাহলে এই যে মানটা বেরোলো, এখানে এইটা হচ্ছে লবে বসবে আর এটা হচ্ছে হরে বসবে। তাহলে x প্লাস এখানে 7/10 ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? 2 বলে দেওয়া। তাহলে x এর মান আসবে হচ্ছে, এইটা এইদিকে চলে আসলে -7/10 আসবে এইদিকে, তাহলে 10 আমি লসাগু নিয়ে নিলাম, আর এখানে 20 - 7, তাহলে এখানে 13/10 হবে। তাহলে উত্তর কোনটা হবে? এই বি এর দাগ, 13/10। নেক্সট চলো 78 কোশ্চেনে কী বলছে, এইটার মান বের করতে বলেছে, তাই তো? তাহলে এখানে √5 + √11 + √19 + √29 প্লাস এখানে 7 আসলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এখান থেকে 5 + √11 + √19 প্লাস এখানে লেখা যাবে কি, এখানে 36 আসলো, তাহলে √36 মানে এখানে 6 আসলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 + √11 প্লাস এই জায়গাটা যোগ করলে এটা আসছে 25, তাহলে √25 মানে 5, তাহলে এখানে আসলো 5 + √16। আচ্ছা, √16 লিখলাম, তাহলে এখানে 5 + 4 আসলো, তাহলে √9 = 3। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 79 কোশ্চেনে বলছে লসাগু নির্ণয় করো। তাহলে 2/3, 4/9, 5/6। এখানে যেহেতু লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে ওপরেরটা লসাগু হবে আর নিচেরটা গসাগু হবে। তাহলে নিচেরটা যেহেতু গসাগু হবে বলেছে, তাহলে এখানে লসাগু তাহলে আসছে লসাগু, নিচের যেহেতু গসাগু তাহলে কত হবে? এখানে 3 আছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 3 আছে, তাহলে লসাগু হবে 3। আর ওপরে লসাগু কী হবে? 2 4 আর 5, এটা লসাগু করলাম, তাহলে 2 1 2, এটা 2 আর 5, 5 2 10 আর 2 20, তাহলে 20/3। অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 80 কোশ্চেনে বলছে 11টি সংখ্যার গড় 36। 11টি সংখ্যার গড় কি 36, এদের মধ্যে 9টি সংখ্যার গড় এত এবং বাকি সংখ্যাগুলির অনুপাত হচ্ছে এত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে এখানে 9টার বলে দিয়েছে হচ্ছে 34, আর বাকি তাহলে কত আছে? 4টি। এখানে না, বাকি কোথায়? দুটো, আর দুটোর বলে দিয়েছে অনুপাত 2:3 বলে দিয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আগে এইভাবে বের করে নিই। এখান থেকে 36 × 11 করলে আসবে 396, মাইনাস এখানে যদি আমি 34 × 9 করি
তাহলে এখানে আসবে হচ্ছে 27 আর মানে 270, আর এখানে 36, 6 306 আসবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে কি, এখান থেকে বিয়োগ করলে আসছে 90। তাহলে এই যে 90 আসলো, এটা কার? এটা হচ্ছে বাকি দুটি সংখ্যার সমষ্টি আসলো 90। তাহলে এই দুটি সংখ্যার আমাদের অনুপাত দেওয়া আছে কত? 2:3। তাহলে এটা যোগ করলে 5 আসবে, 5 সমতুল্য 90। তাহলে তাহলে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 1 সমতুল্য আসবে কত? 18, 5 18 90। তাহলে এইটা আসলো। এবারে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 সমতুল্য 18 × 2 মানে 36। তাহলে এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 81 দাগের কোশ্চেনে কী বলছে? দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল হচ্ছে 6, সংখ্যা দুটি হবে। তাহলে এখান থেকে এদের বিয়োগ করলে এখানে আসছে 2, 2 সমতুল্য এখানে 6 বলে দেওয়া আছে, তাহলে 1 সমতুল্য 3, তাহলে সংখ্যা দুটি হবে। তাহলে এখান থেকে যদি 7-এর সঙ্গে 3 গুণ করলে এখানে আসলো 21, আর 9-এর সঙ্গে 3 গুণ করলে আসছে হচ্ছে 27। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে এইটা বলে দেওয়া আছে W1 = W2 = 2:3, আর এখানে এইটাও বলে দেওয়া আছে W1 = W3 = 1:2। তাহলে W1 = W3 আমাদের অনুপাতটা বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো W1টা যদি সমান করতে চাই তাহলে এখানে আমি উভয়কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে অনুপাত কত আসলো? 2:4 আসলো। তাহলে W1 = W2 = W3 এর অনুপাতটা আসবে 2:3, হ্যাঁ, 4 আসলো। তাহলে অনুপাতটা তাহলে আসবে এই যে W2 = W3 অনুপাত 3:4 আসবে। তাহলে এখানে এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এইটার দাগে কী বলছে যে 12 মানে 83 দাগের কোশ্চেনে বলছে 12:20 এটা স্টার *25। এইখানে তাহলে আসবে কি 12/20 = এখানে স্টারের জায়গায় আমি x ধরলাম বাই 25। তাহলে এটা 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 5 আসলো, 5 দিয়ে 25কে কাটলে এখানে 5 আসলো, তাহলে x এর মান আসবে 15। তাহলে x এর মান 15 আসবে। তাহলে এখানে অ্যান্সার ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 84 দাগের কোশ্চেনে বলছে 15 লিটার একটি মিশ্রণের মধ্যে অ্যালকোহল এবং জলের অনুপাত 1:4, মিশ্রণটির মধ্যে 3 লিটার জল মেশানো হলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ হবে কত হবে? তো এখানে অ্যালকোহল আর ওয়াটার এখানে অনুপাতটা বলে দিয়েছে হচ্ছে 1:4। তাহলে 15 লিটার যেহেতু মিশ্রণ, তাহলে এখানে অনুপাতের সমষ্টি কত? 5 সমতুল্য এখানে 15 লিটার, তাহলে 1 সমতুল্য হচ্ছে 3 লিটার। তাহলে এখানে অ্যালকোহল আছে 3 লিটার আর ওয়াটার আছে 12 লিটার, মানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 12 লিটার আছে। এবার বলছে মিশ্রণটির মধ্যে 3 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে এখানে 3 লিটার জল মেশানো হলো, তাহলে এখানে 15 লিটার, কিন্তু অ্যালকোহল সেম আছে এখানে 3 লিটার। তাহলে এটা দিয়ে আমি কেটে দিলাম 1:5। তাহলে টোটাল অনুপাতটা কত? টোটাল মিক্সচারটা হচ্ছে 6, আর অ্যালকোহল কত? 1। তাহলে 1/6 × 100, তাহলে 2 দিয়ে কেটে দিলাম 50/3, তাহলে 16.2৩% অ্যান্সার হবে। তাহলে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত? 16.2৩%। নেক্সট, কারণ এখানে কিন্তু 50/3 করলে এখানে আসবে 16.2৩%, তাই জন্য ওটা দিলাম আমি, ঠিক আছে? নেক্সট চলো 85 দাগের কোশ্চেনে বলছে 2 জন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম জন মোট বৈধ ভোটের এত % পেয়েছে, 20% ভোট বাতিল হয়েছে। যদি মোট ভোটের সংখ্যা এত হয় তাহলে দুইজন কতগুলি বৈধ ভোট পেয়েছে? তাহলে এখানে হচ্ছে একজন প্রার্থী মানে 2 জন প্রার্থী এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, প্রথম জন মোট বৈধ ভোটের 55%। আচ্ছা, যদি মোট ভোটের সংখ্যা, তাহলে মোট ভোটের সংখ্যা হচ্ছে যদি 100% ধরি, 100% সমতুল্য এখানে আসলো হচ্ছে 7500। তাহলে তার মধ্যে বলছে 20% বাতিল হয়ে গিয়েছে, তাহলে নিশ্চয়ই 80% হচ্ছে বৈধ ভোট। তাহলে এইটা সমতুল্য এখানে আসবে 7500/100 × 80। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে গুণ করো। ফার্স্ট আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করলে 300 আসবে, 75 × 4 করলে 300, তাহলে 300 × 20 মানে 6000 আসলো, ঠিক আছে? তারপরে 6000 হচ্ছে বৈধ ভোট। এখানে বলেছে যে দ্বিতীয়জন কতগুলি বৈধ ভোট পাবে, তাহলে টোটাল এখানে বৈধ ভোট হচ্ছে 6000। তার মধ্যে চেয়েছে কার?
দ্বিতীয়জন মানে যে আর কি হেরে গেছে সে কত ভোট পেয়েছে, তাহলে এখানে বৈধ ভোটের 55% পেয়েছে হচ্ছে প্রথম জন, তাহলে দ্বিতীয় জন কত পাবে, 45% পাবে। 45/100 মানে বৈধ ভোটের 45%, তাহলে বৈধ ভোট এইটা, তার 45% মানে হচ্ছে, এটা দিয়ে কেটে দিলাম, এখানে 90 × 30 লিখলাম, 2 এখানে গুণ করে দিলাম, তাহলে এখানে আসলো 2700। তাহলে দ্বিতীয় জন 2700 ভোট পেয়েছে, এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যা এ ও বি এরূপ যাতে এর 5% ও বি এর 4%-এর যোগফল কি বলেছে, এর 6% আর বি এর 8%-এর 2/3 সমান হয়, তাহলে এইটা ব্র্যাকেট দেবো, বি এর 8%-এর টোটালটা 2/3 এইটা সমান হয় বলেছে। তাহলে এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, 100 কমন নিয়ে নেবো ফার্স্ট। 100 কমন নিয়ে নিলে আসবে হচ্ছে 5a + 4b আর নিচে 100 ইকুয়ালস টু এখানে 100 6a + 5b হবে, সরি 8b আর এখানে 2/3, তাহলে এইটা কেটে গেল, তিনটাই দিয়ে গুণ করে দেবো, তাহলে 15a + 12b 12a আর এখানে 16b আসবে। তাহলে এটাই দিকে নিয়ে আসলাম, তাহলে 3a, বিটাই দিকে নিয়ে গেলাম, এটা আসলো 4b, তাহলে a/b ইকুয়ালস টু 4/3, তাহলে অনুপাতটা হবে কি 4:3, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে দুইজন ছাত্র একটি পরীক্ষায় বসেছে, প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে এবং তার নম্বর উভয়ের নম্বরের সমষ্টির এত %, তাহলে তাদের প্রাপ্ত নম্বর কত হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় জনের নাম্বারটা আগে ধরে নিই। দ্বিতীয় জন যদি এক্স হয়, প্রথম জন কত পাবে, প্রথম জন পাবে হচ্ছে এই দ্বিতীয় জনের থেকে 9 নম্বর বেশি পাবে, তাহলে x + 9 হবে। এবারে বলেছে যে তার নাম্বার মানে প্রথম জনের নাম্বার উভয় নাম্বারের সমষ্টি 56%, তাহলে প্রথম জনের নাম্বার হচ্ছে x + 9, সেটা কি বলেছে x + 9 + x উভয়ের নাম্বারের সমষ্টির 56%, তাহলে সেটা করি। এখানে আসলে এইটা 4 দিয়ে কাটলাম, 4 4 × 14 56 আর এটা আসবে 25, এটা গুণ করে দাও, 25x + 25 × 9 করলে 225 আসে, ইকুয়ালস টু এটা দুটো x আছে, তাহলে 2x × 14 মানে 28x প্লাস এখানে 9 আছে, 9 × 14 মানে 90 আর 4 9 36 মানে 126 আসবে। তাহলে এখান থেকে এইটা এইদিকে নিয়ে আসছো মানে 3x আর এইটা এইদিকে নিয়ে আসলো 99, তাহলে x এর মান আসবে 33, তাহলে একটা 33 হবে আর একটা 33 + 9 করলে আসবে হচ্ছে এখান থেকে 42, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 88 দাগের কোশ্চেনে বলছে একজন ব্যাটসম্যান 110 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6 আর বাউন্ডারি মানে 4 আছে, তিনি শতকরা কত রান দৌড়ে নিয়েছেন, তাহলে 1 রান বা 2 রান সেটা দৌড়ে নিয়েছে কত % হবে সেটা। তো এখানে আমরা বের করতে পারি 110 থেকে আমরা এই যে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি এটা বিয়োগ করে দেবো, তাহলে 3 × 4 করলে এটা 12 আর 8 × 6 করলে আসবে হচ্ছে 48, তাহলে এটা বিয়োগ করে দাও, টোটাল এখানে 60, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আসলো 50 আসলো, ঠিক আছে, তো 50 আসলো। আর তাহলে এইটা হচ্ছে দৌড়ে নিয়েছে, দৌড়ে রান, তাহলে 50 দৌড়ে নিয়েছে কত রানের মধ্যে, 110 রানের উপরে, তো এখানে এটা আসলো, এটার সঙ্গে এটা কেটে গেল, এখানে তাহলে 5 × 1/11 × 100, তাহলে এইটা আমরা জানি কি 9×1=11 এইটা, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 45×5=11, তাহলে ডি এর দাগের অ্যান্সার বি এর দাগের অ্যান্সার সঠিক হবে 45×5=11%। নেক্সট 89 দাগের কোশ্চেনে কি বলছে একটি শহরের জনসংখ্যা কোনো দশকে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হলো শহরটিতে ওই দশকে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত। তো এখানে কীভাবে করবে এটা, এখানে বৃদ্ধি কত পেয়েছে আগে বের করে নাও, 10 বছরে বৃদ্ধি কত হয়েছে, দশক মানে 10 বছর, এখানে 2625 এখানে হচ্ছে দুটো শূন্য বসে গেল আর 175
5 তিনটে শূন্য, তাহলে এখানে 005, এখানে 7, আর এখানে আসলো 8, তাহলে আসলো হ্যাঁ, তাহলে 87,500 বৃদ্ধি পেয়েছে। তাহলে 87,500 বৃদ্ধি পেয়েছে কার উপরে? এটা হচ্ছে 1,75,000-এর উপরে। তাহলে এটা 100% যদি করো, তাহলে এখান থেকে এটা কেটে গেল। এখান থেকে যদি আমি আচ্ছা 175 যদি 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই 875 চলে আসবে। তাহলে 500, 350 আর 25, 5, এটা হলো 7 আর এটা 8, হ্যাঁ, তাহলে কেটে গেলে এখানে 50 আসলো। তাহলে 50% হচ্ছে 10 বছরে, 10 বছরে বৃদ্ধির হার। তাহলে এখানে বলেছে গড় বৃদ্ধি কত, তাহলে 50% বাই 10 করলে প্রতি বছরে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো কত, 5% করে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে কোনো আসল 4 বছরে 400 টাকা থেকে 480 টাকা হলো, যদি সুদের হার 2% বৃদ্ধি পায় তাহলে সমূল বৃদ্ধি কত হবে। তাহলে এটা আগের দিনও মনে হয় করেছি আমি এটা। তাহলে 400 টাকা সেটা 4 বছরে একটা মানে সুদের হার ধরলাম, আর পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 480, এটা হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এবারে বলছে 400 টাকায় 4 বছরে যদি আর পার্সেন্টের সঙ্গে আরও যদি 2% এক্সট্রা যোগ হয় সুদের হার, তাহলে এখানে অ্যামাউন্ট কত আসবে। তাহলে দেখো এখানে এক্সট্রা কত যোগ হয়েছে, 4%, তাহলে এক্সট্রা ইন্টারেস্ট কত, এখানে আসবে হচ্ছে 400 × 2/100, এটা কেটে গেল, তাহলে এখানে আসলো 8, এটা আসলো 8, কিন্তু এখানে 4 দেওয়ার গুণ হবে, কারণ কি এটা হচ্ছে 1 বছরে 8 আসলো, কিন্তু 4 বছরে এক্সট্রা ইন্টারেস্ট কত আসবে, তাহলে 4 4 16 আর 16 2 32, তাহলে 80 তো এক্সট্রা মানে 80 তো ইন্টারেস্ট আসবেই, এই যে 480, মানে টোটাল 480 তো আসবেই, তার সঙ্গে আরও 32 যোগ হবে, তাহলে অ্যামাউন্ট কত হবে এখানে 512, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 91 দাগের কোশ্চেনে কী বলছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে প্রিন্সিপাল মানে এখানে বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছে, তাই তো, তাহলে এইটা আর 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে কত, বৃদ্ধি পাচ্ছে এখানে 2% হলে, তাহলে 2% মানে এখানে 2r/100, আর টু দি পাওয়ার এখানে আসলো n বছর বলে এখানে n আসলো, তাহলে n বছর পরে যে জনসংখ্যাটা হবে সেইটা এইটা, তাহলে p × 1 + r/50 টু দি পাওয়ার n, তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক, 91 এর বি এর দাগ। ঠিক আছে, নেক্সট চলো 92 দাগের কোশ্চেনে বলছে এ বি সি ও ডি এর মধ্যে একটি ব্যবসায় লভ্যাংশ নিম্নলিখিতভাবে বণ্টিত হলো, মোট লাভ যদি এত টাকা হয় তাহলে সি এর মূলধন ছিল কত। তাহলে এখানে এ বি হচ্ছে 1/3, বি সি এখানেও 1/3, আর সি ডি এখানেও 1/3 আসলো, তাহলে এ বি সি ডি আমরা এইভাবে লিখতে পারি 1 3 1 3, আর এখানেও 1 3, তাহলে এখানে যে ফাঁকা অংশটা সেটা আগের যে মানে যে এই সংখ্যাটা দিয়ে আমি ফিল করে দিলাম, তাহলে এখানে 3 3, তাহলে এখানেও তাই 3 লিখে দিলাম, আর এখানে 1 আছে, তাহলে এই ফাঁকা সংখ্যা জায়গাগুলোকে আমি 1 দিয়ে ফিল করে দিলাম, এখানেও 1 দিয়ে দিলাম, তাহলে এবারে কী আসছে 1 3 9, আর এটা আসলো 27, এটা আসলো এ বি সি আর ডি এর অনুপাত চলে আসলো এইটা। এবার এটা যোগ করো, তাহলে এখানে 4 13 আসলো, 13 আর 27 যোগ করলে 40 সমতুল্য এখানে আসলো এটা 4 লাখ, তাহলে এখান থেকে 40 কেটে দিলাম, তাহলে এখানে আসলো কি 10,000, এটা আসলো 1 সমতুল্য 10,000, তাহলে চেয়েছে সি এর মূলধন, তাহলে সি এখানে হচ্ছে 27 অনুপাত, তাহলে এই 27 অনুপাত সমতুল্য কত টাকা আসবে, 27,000 টাকা, 27,000 বলছি কেন, 2,70,000 টাকা, 2,70,000 টাকা, তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবারে
93 কোশ্চেনে বলছে এ বি ও সি যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 6 মাস পর সি ব্যবসা থেকে এত টাকা তুলে নিল, অন্যদিকে এ আরও এত টাকা ব্যবসায় বিনিয়োগ করলো, বছরের শেষে মোট লাভ এত টাকা হলে সি এর লভ্যাংশ এর তুলনায় কত বেশি হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে লভ্যাংশের অনুপাতটা বের করতে পারলেই আমাদের সুবিধা হয়ে যাবে। তো এ বি আর সি এখানে আসবে। ফার্স্ট বলেছে এ 40,500 বলে দিয়েছে, কিন্তু আচ্ছা বি কত বলেছে, কত দিয়েছে 45,000, আর সি হচ্ছে 60,000। এবারে বলছে 6 মাস পরে সি ব্যবসা থেকে 15,000 টাকা তুলে নিল, তাহলে 60,000 থেকে যদি 15,000 তুলে নেয় তাহলে পড়ে থাকলো কত 45,000। তাহলে এখানে 6 মাস তার টাকাটা খেটেছে আর পরবর্তী 6 মাস সেটা 45,000 টাকা খেটেছে, তাহলে এখানে পরবর্তী 6 মাস হচ্ছে 45,000 টাকা, এইটা আসলো। এবারে আবার বলছে এ 4,500 টাকা ব্যবসা বিনিয়োগ করে, তাহলে এর ছিল এইটা, তার সঙ্গে এটা 6 মাসের জন্য খেটেছে এই টাকাটা, আর পরবর্তী 6 মাসে যে টাকাটা খাটবে সেটা হচ্ছে 41 আর 4 45,000 টাকা, তাহলে 45 ইন্টু 6। এখানে বি কোনো কিছু অ্যাডও করিনি আর বেরও করে নিইনি টাকাটা, তাহলে সেক্ষেত্রে এখানে 12 মাস তার 45,000 টাকায় খেটেছে। তাহলে এখান থেকে আমি যদি দুটো করে শূন্য কেটে দিই, এখানেও দুটো করে শূন্য, এখানেও দুটো করে শূন্য, এখানে দুটো করে শূন্য, আর এখানেও দুটো করে শূন্য। এবার 6 দিয়ে কেটে দিলাম, এখানে 6 দিয়ে কাটলাম, এখানেও 6 দিয়ে কাটলাম, এখানে 6 দিয়ে কাটলে 2 আসলো, এই 6 আর এই 6 কেটে গেল। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 405 প্লাস 450, এইটা আসলো। এখান থেকে আসছে 900, এখান থেকে আসছে হচ্ছে 600 প্লাস 450, মানে আচ্ছা এটা লিখি 600 প্লাস 450 এইটা, তাহলে 855, 900 আর এখানে 1050, 5 দিয়ে কাটলাম, 5 1 5, 5 7 35, 5 1 5। আচ্ছা এইটা দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে আমার আসলো কি 5 1 5, 5 8 40, আর এখানে শূন্য বসে গেল। আর এটা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 210। আচ্ছা আর কি কাটা যাবে, হ্যাঁ 3 দিয়ে যেতে পারে, হ্যাঁ 3 দিয়ে যেতে পারে, তাহলে 3 দিয়ে যদি যায় এখানে 3 দিয়ে গেলে 3 5 15 আর 3 7 21, এটা আসলো। 3 দিয়ে গেলে এটা 60 আসলো, আর 3 দিয়ে গেলে এটা 70 আসলো, আর যাবে না। ঠিক আছে, এবারে এখানে বছরের শেষে লাভ বলে দিয়েছে এইটা, তাহলে এটা যদি যোগ করি তাহলে কি আসবে 3 5 15, 16 17 18, তাহলে 187 এইটা আসলো। এইটা সমতুল্য এখানে বলে দিয়েছে কত 5610, মানে এটা যোগ করে 187 আসলো। এবার এইটা সমতুল্য এইটা বলে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, আসা তো উচিত। তাহলে 21 1 2, 24 আর 2 26, হাতে 2 থাকলো, হ্যাঁ ঠিক আছে এসে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এখানে আসলো 3 আসলো, আর শূন্য ছিল বলে বসে গেল ওখানে, তাহলে 1 সমতুল্য 30 আসলো। আর এখানে চেয়েছে কার, মানে সি এর লভ্যাংশ এর তুলনায় কত বেশি, মানে এখানে ডিফারেন্স চেয়েছে। তাহলে সি আর 57-র মধ্যে গ্যাপ কত, সি আর 57-র মধ্যে গ্যাপ হচ্ছে 40 মাইনাস 57 করলে এখানে আসছে 13, তাহলে 13 সমতুল্য কত হবে 30 ইন্টু 13, মানে আচ্ছা তারাও আরেকটা শূন্য আসবে, হ্যাঁ এই জায়গাটা আর দুটো শূন্য ছিল এই যে, তাহলে এখানে আরেকটা শূন্য আসবে, 300 হবে এই জায়গাটা, 1 সমতুল্য 300। তাহলে এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে 300 ইন্টু 13 মানে 3,900 টাকা। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, সি আর এর মধ্যে গ্যাপ, মানে সি এর লভ্যাংশ এর তুলনায় কত বেশি, ডি 3,900 টাকা বেশি। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে, এই যে 3,900 টাকা, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 কোশ্চেনে বলছে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করলেন, দ্রব্যটি তিনি 96 টাকায় বিক্রি করলে এবং তাতে তার লাভ হয়, যদি লাভের শতকরা হার ও দ্রব্যটির ক্রয় মূল্য সমান হয় তাহলে দ্রব্যটি ক্রয় মানে কত টাকায় ক্রয় করেছে, তাই তো। তাহলে এখানে যেটা বলেছে যে
দ্রব্যটি যদি 96 টাকায় বিক্রি করে তাহলে তার যে লাভ হচ্ছে তার পার্সেন্টেজ আর ক্রয় মূল্য সমান হবে, মানে সংখ্যা হিসেবে সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট ধরি সিপি ইকোয়ালস টু এক্স টাকা, তাহলে এসপি বলে দিয়েছি কত 96 টাকা। আচ্ছা, আর লাভের হার হচ্ছে কত X%, কেননা কস্ট প্রাইসের সমান বলে দিয়েছে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বলে দিয়েছে, তাহলে X% হবে। তাহলে X% লেখা দরকার নেই, কারণ আচ্ছা থাক, এটা ইকুয়ালস টু এখানে আসলে হচ্ছে 96, মানে যেহেতু লাভ হচ্ছে তাহলে এসপি মাইনাস এক্স বাই এখানে 96 বলছি এক্স আসবে। আচ্ছা, এখানে যে 100টা আছে এখানে নিচে আসলো, যদি এটা এইদিকে নিয়ে আসো তাহলে এক্স সমান কত আসবে, মানে এক্স স্কোয়ার সমান আসবে হচ্ছে 9600 মাইনাস 100 এক্স আসলো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 9600 ইকুয়ালস টু 0। তাহলে এটা মিডল ফ্যাক্টর করতে হবে। কীভাবে করবে দেখো, 6 × 96, তাহলে 160 মাইনাস 60 করলে কিন্তু 100 চলে আসবে। তাহলে আমরা সেটাই করছি, এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাস 160x মাইনাস 60x মাইনাস 9600 ইকুয়ালস টু 0। তাহলে একটা আসবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 60, আর একটা আসবে এক্স প্লাস 160 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আসবে না, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে এক্স মাইনাস 60 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 60। তাহলে অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রি করলো, বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সি ঘড়িটি এত টাকায় ক্রয় করে তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল। তাহলে এ, বি আর সি সবারই সিপি এখানে। তাহলে 20% লাভে বিকে বিক্রি করছে, তাহলে 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 এটা 6, তাহলে এর যদি 5 টাকা পড়ে ক্রয় মূল্য, বি এর সেটা 6 টাকায় বিক্রি করেছে বিকে। আচ্ছা, তাহলে বি এর ক্রয় মূল্য কিন্তু তাহলে 6। আচ্ছা, সি এর ক্ষেত্রে কী আসছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 10% মানে হচ্ছে 1/10। তাহলে বি যদি 10 হয় তাহলে সিকেতে সে বিক্রি করেছে 9 টাকায়। তাহলে এখান থেকে কত হবে, এটা যদি আমি 3 দিয়ে গুণ করি, এটা 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, এখানে 3 দিয়ে গুণ হবে, তাহলে 27, 30 আর 25। এবারে সি ঘড়িটি 216 টাকায় কিনেছে, তাই তো? তাহলে সি এর ক্রয় মূল্য কত এখানে 27 সমতুল্য 216, তাহলে এ কত টাকায় কিনেছে, মানে 25 সমতুল্য কত হবে, তাহলে 216/27 ইন্টু 25। তাহলে কত নামতা, মানে লাস্টে ইউনিট ডিজিট 6 আসে 7-এর কোন নামতায়, তাহলে 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 27 × 56, তাহলে 8 দিয়ে যাবে। তাহলে 8 দিয়ে করলে এখানে 8 × 2 = 16 আর 56, তাহলে 6, 1, 2, তাহলে এখানে 8 আসলো। তাহলে 4 দিয়ে গুণ করে দাও 25-কে 100, তাহলে 200 আসলো। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে এ তার বন্ধু বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, তাহলে এফিসিয়েন্সি বলে দিয়েছে এখানে অনুপাত এ বাই বি। তাহলে বি এর থেকে এ কত গুণ কর্মক্ষম, 3 গুণ, তাহলে এখানে আসলো 3/1, এটা আসলো। এবারে এ বি এইভাবে লিখছি, এফিসিয়েন্সি এইটা এখানে 3:1 আসলো। আচ্ছা, কাজ যেহেতু একই তাহলে এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, তাহলে এখানে টি আসবে কত 1:2, এই 1:3, এটা আসলো। তাহলে অনুপাত হিসাবে এখানে কত কম, মানে গ্যাপ কত এখানে 2, তাহলে 2 সমতুল্য কত বলে দিয়েছে এখানে বলছে, তাই কোনো কাজ করতে তার বিয়ের থেকে 30 দিন সময় কম লাগে। কার সময় কম লাগে, এর সময় কম লাগে। তাহলে এখানে 30 দিন সময় কম লাগছে, তাহলে 2 সমতুল্য 30 দিন, তাহলে 1 সমতুল্য কত 15 দিন। আচ্ছা, এখানে এর তাহলে সময় লাগছে কত 15 দিন এই 3 অংশ কাজ করতে, মানে পার ডে তার এফিসিয়েন্সি কত 3, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক, তাহলে এখানে 15 × 3 করলে টোটাল ওয়ার্ক আসলো 45। এবারে বলছে যে
এ ও বি একত্রে করলে কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে টোটাল কাজ হচ্ছে 45, আর তারা যদি একসাথে করে তাদের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, তাহলে 3 + 1 করলে 4 আসলো। তাহলে 45/4, এখানে আসবে 4, 4 × 10 = 40, এখানে 5, তাহলে 5 না না 4 × 11 = 44 চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে 1 আসলো, 11 পূর্ণ 1 × 4, তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে 108 মিটার ও 112 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 45 কিমি/আওয়ার ও 54 কিমি/আওয়ার গতি বেগে পরস্পরের অভিমুখে গতিশীল। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগাবে? তাহলে পরস্পরের দিকে গতিশীল, তার মানে কি রিলেটিভ স্পিড এখানে যোগ হবে, মানে রিলেটিভ স্পিড হবে হচ্ছে 45 কিমি/আওয়ার প্লাস 54 কিমি/আওয়ার, কিন্তু এখানে কিমি/আওয়ারে আছে, এটাকে যদি মিটার/সেকেন্ডে করতে হয় তাহলে এখানে 5/800 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আর একে অপরকে অতিক্রম করছে মানে এদের যে যোগফল সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে 110 আর 110, তাহলে 220 আসলে এখান থেকে, তাহলে টিটা বের করতে হবে। এখানে যদি আমি 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে আমি কেটে দিলাম এটা, তাহলে 4 × 5 = 20 আর 4 × 5 = 20, এখানে 44, এখানে আসলো হচ্ছে 99 ইন্টু t/18, এটা 9 দিয়ে কেটে দিলাম, তাহলে 11, এটা 9 দিয়ে কাটলে 2 আসলো, এটা যদি আমি 11 দিয়ে কাটি তাহলে এখানে আসলো 4, তাহলে টি এর মান আসছে হচ্ছে 8 সেকেন্ড, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে একটি নল একটি চৌবাচ্চা 6 ঘন্টায় ভর্তি করে, নলটির দ্বারা চৌবাচ্চাটি অর্ধপূর্ণ হওয়ার পর আরও 3টি এইরকম নল খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? এটা তো অনেকবারই করা হয়েছে এরকম অঙ্ক। এই ফার্স্ট হচ্ছে একটা ইনলেট পাইপ, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, তাহলে সেম পাইপ বলেছে, তার মানে এখানেও 6, এখানেও 6, এখানেও 6, মানে প্রত্যেকে যদি সিঙ্গেলভাবে ভর্তি করে তাহলে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। তাহলে এদের এফিসিয়েন্সি না, এদের টোটাল যে লসাগু আসলো সেটা 6 আসলো, তাহলে এখানে 1 এফিসিয়েন্সি আসছে, 1 1 আর এখানেও 1 আসলো। এবারে ফার্স্ট মানে অর্ধেক সময় চলেছে, তাহলে 3 ঘন্টা চালালে হচ্ছে অর্ধপূর্ণ হওয়ার পর, তাই তো অর্ধপূর্ণ হতে কত সময় লাগবে? ফার্স্ট একটা পাইপ, এই প্রথম পাইপটা যদি অর্ধপূর্ণ করে দেয় তাহলে এই পাইপের ফার্স্ট পাইপ অর্ধপূর্ণ করতে সময় লাগবে 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা তো অলরেডি হয়ে গিয়েছে, আর বাকি তাহলে 3 ঘন্টায় সে কত অংশ ভর্তি করেছে? এবং ভর্তি করেছে যেহেতু এফিসিয়েন্সি 1, তাহলে 3 অংশ ভর্তি 3 অংশ ভর্তি করেছে, তাহলে এখানে 3 অংশ আমি বিয়োগ করে দিলাম, তাহলে বাকি আছে কত? আর 3 অংশ, তাহলে এইটা ভর্তি করবে হচ্ছে 3 এই 4টে পাইপ একসাথে ভর্তি করবে, তাহলে 3/4, তাহলে 3 ঘন্টা আর এত মিনিট, তাহলে এটাকে মানে এত আবার এটাকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করলাম, তাহলে কেটে দিলে আসলে হচ্ছে 15, তাহলে 3 ঘন্টা 45 মিনিট, তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 98 সি এর দাগ, ঠিক আছে। এবার হচ্ছে 99 দাগের কোশ্চেনে বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি দূরত্ব যায় 10 মিনিটে, স্থির জলে নৌকাটি 5 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? তাহলে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায়, তাহলে প্রতিকূল স্পিড, প্রতিকূল বেগ কত? ভি বোটের স্পিড, ভি হচ্ছে বোটের স্পিড মাইনাস ইউ, এটা হচ্ছে স্রোতের স্পিড, কত বলে দিয়েছে? 2 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 2 কিমি/আওয়ার, এটা আসলো। আচ্ছা, অনুকূল বেগ কত বলে দিয়েছে? ভি প্লাস ইউ, মানে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, তাহলে হচ্ছে অনুকূল বেগ হবে, এটা বলে দিয়েছে 1 কিমি 10 মিনিটে যায়, তাহলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যাবে? তাহলে 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? তাহলে 60/10, এখানে আসবে এটা 6 কিমি/আওয়ার হবে।
একবারে ডাইরেক্টলি লিখছি এখানটায়। এখানে 6 কিমি পার আওয়ার হবে, তাহলে এখানে ডাইরেক্টলি আমি লিখে দিলাম 6 কিমি পার আওয়ার, এইটা আসলো। তাহলে আমরা পেয়ে গেলাম ভি মাইনাস ইউ হচ্ছে 2 আর ভি প্লাস ইউ পেয়ে গেলাম 6। তাহলে আমাদের চেয়েছে কি স্থির জলে নৌকাটি 5 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে স্থির জল যেহেতু বলেছে, তাহলে শুধু বোটের স্পিড বের করলেই আমাদের এই সময়টা পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে কেটে দিলাম 2v ইকুয়ালস টু, এখান থেকে আসছে হচ্ছে 8, তাহলে ভি এর মান আসলো 4 কিমি পার আওয়ার, মানে বোটের স্পিড হচ্ছে 4 কিমি পার আওয়ার। এবারে তাহলে সময় লাগবে কত, 5 কিমি যেতে স্থির জলে বোটের সময় লাগবে বা নৌকার সময় লাগবে 5/4, মানে এটা হচ্ছে আওয়ার আসলো, মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×15 = 60, তাহলে এখানে আসলো 1 ঘন্টা 15 মিনিট, এইটা আসলো। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 100 আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, একটি সামন্তরিকের একটি বাহু হচ্ছে 15 সেমি এবং অপর বাহু হচ্ছে 7 সেমি দীর্ঘ, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি হলে সামন্তরিকটির ক্ষেত্রফল কত হবে। তো সামন্তরিক ফার্স্টে আমি আঁকি, সামন্তরিক এরকম একটা আঁকলাম, এর মানে এই যে বিপরীত বাহুগুলি সমান হবে, এই বাহু সমান। তাহলে এখানে কর্ণ একটা বলে দেওয়া আছে, এটা কত 20 সেমি বলে দেওয়া আছে, ঠিক আছে। আর আরেকটা মানে দুটো বাহু বলে দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 15 সেমি। এটা 7 সেমি হলে এটাও 7 সেমি হবে, এটা 15 সেমি হলে এটাও 15 সেমি হবে, ঠিক আছে। এবারে দেখো এইটা আর এইটা একটা ত্রিভুজ কিন্তু, ঠিক আছে। এইটা তো এইটা একটা ত্রিভুজ বের করতে পারলে তার ডবল হচ্ছে এইটা, মানে তার ডবল করলে এই পুরোটা আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো আমাদের তিনটে বাহুই কিন্তু জানা আছে, তাহলে আমাদের সূত্র কি, এরিয়ার সূত্র হচ্ছে এ ইকুয়ালস টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এখানে এ ধরে নিলাম কত, এখানে এ ধরে নিলাম হচ্ছে 7, বি ধরে নিলাম হচ্ছে 15 আর সি ধরে নিলাম হচ্ছে 20। তাহলে এস তাহলে কি আসে, এই তিনটের যোগফল বাই 2, তাহলে এখানে আসলো এটা 22 আর 20 করলে 42, 42/2 করলে আসলো এস আসলো 21। তাহলে 21 মাইনাস এ করলে আসছে হচ্ছে 14। আচ্ছা 21 মাইনাস বি করলে কত আসবে, 21 মাইনাস বি মানে 15, তাহলে এখানে 6 আসলো। আর 21 মাইনাস সি করলে হচ্ছে এখানে 1 আসলো। তাহলে এবার এটা আমাদের বের করতে হবে 7 × 3, এটা 7 × 2 মানে 14কে আমি ভেঙে লিখছি, আর 6কে ভেঙে লিখছি কীভাবে, 3 × 2। তাহলে এখানে 7 দুটো আছে মানে একটা বেরিয়ে গেল, এখানে 3 দুটো আছে তাহলে 3 বেরিয়ে গেল, আর 2 দুটো আছে তাহলে এখানে 2 বেরিয়ে গেল। তাহলে সবকটাই হয়ে গেছে। তাহলে 21 আর 2 গুণ করলে এখানে আসলো 42, তাহলে 42 বর্গ সেমি স্কোয়ার। এটা হচ্ছে একটা ত্রিভুজের, এখানে দুটো ত্রিভুজ মানে সেম দুটো ত্রিভুজ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এই যে সামান্তরিকের ক্ষেত্রফল আসবে হচ্ছে 42 × 2 মানে 84 সেমি স্কোয়ার, তাহলে মানে বর্গ সেমি। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তাহলে এবার আমরা প্র্যাকটিস সেট 19-এর কোশ্চেন শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো 76 দাগের কোশ্চেনে কী বলছে, এ বি সি ডি হলো 4টি ক্রমিক সংখ্যা, এ ও সি এর যোগফল 124, বি ও ডি এর গুণফল কত হবে। তাহলে এখানে এ আমি ধরে নিলাম এক্স, এটা ধরলাম হচ্ছে একে ধরলাম এক্স, বি তাহলে x+1 হবে, সি কী হবে x+2 আর ডি হবে হচ্ছে x+3, কারণ কি ক্রমিক সংখ্যা বলেছে। এবার তাহলে এ আর সি এর যোগফল কত বলে দিয়েছে 124, তাহলে x+2 = 124 আসলো। তাহলে এখান থেকে 2x = 122, মানে 2 বিয়োগ করে দিলাম, তাহলে এখান থেকে x আসলো হচ্ছে 61। তাহলে সংখ্যাগুলি হলো 61, 62, 63 আর 64। এখানে এ বি সি আর ডি। এবারে বলেছে যে বি আর ডি এর গুণফল কত, মানে এইটার সঙ্গে এইটার গুণ করলে কত আসবে। তাহলে 62 × 64, এখান থেকে 8, 4 ছক 24, 6 × 12, 36 আসলো। তাহলে এখানে 6 আর 3 আছে হাতে, 6 ছক 36 আর 3 39। অ্যান্সার হবে সি এর দাগ 3968। নেক্সট এবারে 77 দাগের কোশ্চেনে বলছে এই সরলটা আমাদের করতে হবে। তো এখান থেকে দেখো এই ব্র্যাকেট দিলাম, এখানে নির্বাচক 15 আর 2 17/5 ভাগ এখানে 6 × 12 আর 5 করলে 17 বাই এখানে 6 আসলো।
আচ্ছা, এটা ব্র্যাকেট দিলাম, ভাগ 5 ছক 30 আর 4 করলে 34/5, আবার এখানে ভাগ 5/34। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি কি 17/5, এটা ইন্টু করে দিলাম, তাহলে ইন্টু করলে উল্টে যাবে, 6/17 আসলো। আর এখান থেকে আসছে, এখান থেকে যদি আমি এটাকে উল্টে দিই তাহলে কি আসলো, এটা ইন্টু 5/34 আসলো। এটা ব্র্যাকেট শেষ করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম, আবার এটাকেও ইন্টু করে দিলাম 34/5। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, এইটার সঙ্গে এইটা কেটে গেল, আর এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 6/5 পড়ে থাকলো। তাহলে অ্যান্সার হবে 6/5, তাই তো? তাহলে এটা যদি আমি ভাগ করে দিই, 5 1 5 1, তাহলে 1/5, 1 পূর্ণ 1/5, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে যদি এর মানটা এইটা হয়, মানে রুট 0.05 ইন্টু 0.5 ইন্টু এ ইকুয়ালস টু 0.5 ইন্টু 0.05 ইন্টু রুট বি, এটা আসলো। এবার আমরা কি করব, যে উভয় সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে 0.05 ইন্টু 0.5 ইন্টু এ ইকুয়ালস টু, এখানে আসলো 0.25 ইন্টু, এটা আসলো হচ্ছে ওপরে 25 বাই নিচে আসলো কি, এখানে দুটো 100 আসবে, কারণ কি পয়েন্ট আছে, দুটোর আগে পয়েন্ট আছে ওই জন্যে। আর এখানে স্কোয়ার যেহেতু করেছি তাহলে এখানে বি চলে আসলো। তাহলে এবার দেখো এ আর বি যদি আমি এখানে এইভাবে লিখি, মানে বিটা এদিকে গুণ করে দিলাম, মানে ভাগ করে দিলাম, তাহলে এখানে আছে হচ্ছে 25/100, এখানে 25 বাই এটা 10,000, আর এটা আমি এদিকে আনলাম, তাহলে এখানে 5 আর এটাও 5 লিখলাম, আর এখানে দুটোর আগে যেহেতু পয়েন্ট আছে তাহলে ওপরে আমি 100 লিখে দিলাম, আর এখানে 10 লিখে দিলাম। তাহলে এখানে থেকে এইটা কেটে দিলাম, এইটা কেটে গেল, দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, 25 দিয়ে আমি এটা কেটে দিলাম, তাহলে আসলো কি ওপরে 25 আছে আর নিচে এখানে 1000 আসে। তাহলে আমি 5 দিয়ে কেটে, না 25 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে আসলো 40। ঠিক আছে, তাহলে এ বাই বি ইকুয়ালস টু 1/40। আচ্ছা, এখানে আমাদের কাটার কোনো দরকার নেই, কারণ কি দেখো এখানে 25 আকারে আছে, তাহলে আমি এটা কাটলাম না, এখান থেকে এইটাই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা এ বাই বি ইকুয়ালস টু এইটা আসলো, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি 0.025, তাহলে এটা আসছে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 79 দাগের কোশ্চেনে কী বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 ও 7 ভাগশেষ থাকবে। তাহলে আমি এখানে দেখি ডিফারেন্সটা বের করে দিই কী আসে, 3 - 1 করলে 2, 5 - 3 করলে 2, 5 - 7, 5 মাইনাস, এখানে 5 কেন, 7 - 5, 7 - 5 করলে এখানে 2 আসলো, আর 9 - 7 করলে 2 আসলো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2 আসছে, তার মানে যে লসাগু করে যে বৃহত্তম সংখ্যাটা আমরা পাবো 4 অঙ্কের, সেইটার থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে লসাগু করি, 3, মানে এইটাকে আগে লসাগু করতে হবে, 3 5 7 9। তাহলে লসাগু করলে 3 দিয়ে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, 1 5 7, এটা 3 আসলো। তাহলে 3 7 21 ইন্টু 5 করলে 105, 105-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আসলো 315। তাহলে লসাগু এইটা আসলো, এইটা। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমাদের বের করতে হয়, তাহলে 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটি, 9999, এইটা, তাকে আমাদের 315 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি ভাগ করি তাহলে ফার্স্ট আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে 3 দিয়ে গুণ করতে হবে এখানে, তাহলে 945, 4 আর এখানে আসলো 5। এবার এটা 9 নেমে গেল নিচে, এবার একবার যাবে এটা, তাহলে 315 বিয়োগ করলে এখানে আসছে 4, এটা হবে 3, আর এটা আসছে 2। তাহলে দেখো এই 9999 থেকে 234 বিয়োগ করে দিলে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব, যেগুলি এইটা দ্বারা বিভাজ্য হবে, এইটা দ্বারা কিন্তু বিভাজ্য হবে। তাহলে এখানে 5, এটা আসলো 6, এটা 7, এটা 9, এটা হচ্ছে এই 3 5 7 9 এটা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এবার যদি এই 1 3 5
ও 7 অবশিষ্ট থাকতে হয়, তাহলে এইটার থেকে আমাদের এই যে ডিফারেন্সটা বেরিয়েছিল 2, সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 9, 7, 6 আর 3, তাহলে এই সংখ্যাকে যদি আবার 3, 5, 7, 9 দিয়ে ভাগ করা হয়, তখন আবার 1, 3, 5 ও 7 ভাগশেষ থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে 9763। নেক্সট চলো, 80 দাগের কোশ্চেনে বলছে একটি অফিসের কর্মচারীদের গড় মাসিক বেতন হচ্ছে 150। যদি অফিসারদের গড় মাসিক বেতন এত এবং ক্লার্কদের গড় মাসিক বেতন 80 হয় এবং ওই অফিসে 14 জন অফিসার থাকে, তাহলে ক্লার্কের সংখ্যা কত? তাহলে এটা অ্যালিগেশনের মাধ্যমে আমরা করব। অফিসার এখানে হচ্ছে অফিসার আর হচ্ছে এটা কর্মী। টোটাল যে মাসিক বেতনের গড় সেটা হচ্ছে 150, আর অফিসারদের গড় বেতন কত? 450, আর কর্মীদের গড় বেতন কত? এখানে 80। এটা আসলো। তাহলে এখান থেকে এইটা বিয়োগ করতে হবে, আর এটার থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করে আমি এখানে লিখবো, সেটা হচ্ছে 300 আসলো। হ্যাঁ, আর এখান থেকে এটা বিয়োগ করে এটার থেকে এটা বিয়োগ করলে কত আসছে? 20 আর এটা 50, 70 আসলো এখানে। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে 7:30 আসলো। আচ্ছা, এখানে অফিসারের সংখ্যা কত বলে দিয়েছে? 14 বলে দিয়েছে। তাহলে 7 সমতুল্য আমরা কি লিখতে পারি? 14। তাহলে মানে কর্মী মানে এখানে ক্লার্ক ধরে নাও, তাহলে ক্লার্কের সংখ্যা কত হবে? 30 সমতুল্য এখানে 14/7 × 30, এটা দিক কেটে দিলাম, এখানে আসলো 60। তাহলে ক্লার্ক কতজন আছে? 60 জন। 60 জন ক্লার্ক আছে। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, এবার 81 দাগের কোশ্চেনে কী বলছে? যদি a/b = 3/5 আর b/c = 4/7 আছে, তাহলে এখানে বিটাকে আমাদের সমান করতে হবে। তার জন্য আমি এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে আমি 5 দিয়ে গুণ করে দিলাম এটা। তাহলে কি আসলো? এ, বি আর এটা সি আসলো। এখানে এটা 12, 20 আর এটা 35 আসলো। তাহলে এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 82 দাগের কোশ্চেনে কী বলছে? 12 ও 18 এর তৃতীয় সমানুপাতিক হলো। তাহলে এটা কীভাবে বের করবে? 12, 18 আর তৃতীয় সমানুপাতিককে আমি ধরলাম এক্স। তাহলে কী হবে? 12/18 আর এটা হচ্ছে 18/x, এইটা আসবে এইভাবে। তাহলে এখান থেকে 18 মানে এক্সটা এই দিয়ে গুণ করে দিলাম, আর 18² × 12 আসলো। দাঁড়াও, না, এটা হচ্ছে 12টা নিচে ভাগ হবে। তাহলে এইটাই আসবে /12। তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি 18 × 18 আর এখানে 12। তাহলে 6 দিয়ে কেটে দিলাম, এখানে 2, এটা 3 আসলো। এটা 2 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে এটা আসলো 9 × 2 = 18। তাহলে এটা 27 আসলো এখানে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 83 দাগের কোশ্চেনে কী বলছে? যদি এইটার মানে a+b = b+c = c+a = 6:7:8 এবং a+b+c = 14 হয়, তাহলে সি এর মান কত হবে? তাহলে এখান থেকে দেখো, a+b, b+c c+a = আমি এটা কি লিখতে পারি? 6x, মানে এখানে আমি x দিয়ে গুণ করে দিলাম। তাহলে 6x + 7x + 8x। তাহলে এখান থেকে আসছে 2a, 2b, 2c = এখান থেকে আসলো 21x। তাহলে a+b+c = 21x/2। আর এখানে আমাদের a+b+c এর মান কত বলে দেওয়া? 14 বলে দেওয়া। তাহলে এখানে 14 = 21x/2। তাহলে এখানে যদি আমি 7 দিয়ে কেটে দিই, এখানে আসলো 2, এখানে 3 আসলো। তাহলে x এর মান কত হবে? 4/3 আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এবারে আমরা দেখো a+b+c এর মান কত ধরেছিলাম? এখানে 6x ধরেছিলাম। তাহলে এখানে 6x এর জায়গায় মানে x এর জায়গায় এখানে 4/3 বসিয়ে দিলাম। তাহলে এটা কেটে দিলাম, তাহলে আসলো কি 8। তাহলে এবারে আমরা এই সূত্র মানে এইটা যে দেওয়া ছিল, এখান থেকে আমরা বের করে নেবো কি 8 + c = 14। তার মানে c = কত? 6। তাহলে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 84 দাগের কোশ্চেনে বলছে 200 লিটারের একটি মিশ্রণের মধ্যে 15% জল আছে এবং বাকি দুধ আছে। কত পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রণে দুধের গাঢ়ত্ব এত হবে? তাহলে এখানে 15% হচ্ছে জল, তাহলে ওয়াটার আর মিল্ক, এটা 15%। তাহলে এটা কত হবে? তাহলে 85% হবে।
তাহলে কাটাকুটি করলে এখানে আসলে 17:3, 5 দিয়ে কাটলাম। আর পরবর্তী যে নতুন মিক্সচার যদি দুধ অ্যাড করা হয় তাহলে এখানে আসছে হচ্ছে 87.5 জল, তাহলে কত হবে 12.5 হবে। এবার এটাকে যদি আমি পয়েন্ট তুলে দিয়ে 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কী আসবে, এটা 5 আসবে। আর এখানে 25 দিয়ে কাটলে 3 25 75, তাহলে 125 থাকলো, 5 25 125, তাহলে এইটা আসলো। এবার এখানে যদি আবার 5 দিয়ে কাটি তাহলে 7:1 আসবে। তাহলে আমি পরিষ্কারভাবে এখানে লিখছি মিল্ক ইস টু ওয়াটার, এখান থেকে আসলো 17:3, আর এখান থেকে আসলো 7:1। এটা মুছে দিলাম। এবার দেখো এখানে যেহেতু ওয়াটার অ্যাড করা হয়নি তাহলে ওয়াটারের অনুপাতটা সেম থাকা উচিত। তাহলে এখানে যেহেতু 3, তাহলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি আসবে, মিল্ক আর ওয়াটার নতুনভাবে লিখছি। তাহলে এখানটায় কত 3 আসলো, আর এখানে আসলো 21, আর এটা 3। তাহলে দেখো এখানে এইটা টোটাল হচ্ছে কত 20, আর এই 20 সমতুল্য বলে দেওয়া আছে 200 লিটার। তাহলে এখান থেকে আসলো 1 সমতুল্য এখানে 10 লিটার, ঠিক আছে। আর এখানে অনুপাত কত বৃদ্ধি পেয়েছে, এখানে 4 অনুপাত, তাহলে 4 সমতুল্য আসলো 40 লিটার। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে কমলার দাম, কমলার দাম হচ্ছে এত % হ্রাস পাওয়া এক ব্যক্তি 10 টাকায় 5টি কমলা বেশি কিনতে পারে। হ্রাস পাওয়ার আগে একটি কমলার দাম কত ছিল, তাহলে বিফোর, এটা আফটার। তাহলে 20% মানে কত 1/5, তাহলে 5 এটা হ্রাস পেয়েছে যেহেতু, তাহলে এটা 4 হবে। তাহলে এটা প্রাইস কমেছে, তাহলে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হবে। তাহলে কোয়ান্টিটি কত কিনতে পারবে, তাহলে কোয়ান্টিটি আসবে এখান থেকে 4:5 আসবে। এবার এখানে 10 টাকায় 5টি কমলা লেবু কিনতে পারে, তাই তো। তাহলে সে আচ্ছা এখানে 10 টাকায় 5টি কমলা লেবু বেশি কিনতে পারে, ঠিক আছে। 10 টাকায় 5টি লেবু বেশি কিনতে পারে, তাহলে এখানে দেখো এই কোয়ান্টিটি এখানে কত বেশি কিনতে পারছে, 1 অনুপাত বেশি কিনতে পারছে। এই 1 সমতুল্য এখানে বলে দিয়েছে 5টি লেবু বেশি কিনতে পারছে। তাহলে আগে সে কটা লেবু কিনতে পারছিল, তাহলে 4 × 5 করলে, এখানে কোয়ান্টিটি 4 ছিল অনুপাতে, তাহলে 4 × 5 করলে এখানে 20টি লেবু কিনতে পারছিল। তাহলে সে 10 টাকায়, তাহলে 10 টাকায় সে 20টি লেবু কিনতে পারছিল আগে। আচ্ছা তাহলে বলছে আগে একটি কমলা লেবুর দাম কত ছিল, তাহলে 20টি কিনতে পারে 10 টাকায়। তাহলে আমি এটাকে পয়সায় করে নিই, কারণ কি অপশানে পয়সা আছে। তাহলে 10 টাকা মানে হচ্ছে 1000 পয়সা। তাহলে একটি লেবুর দাম তাহলে 1000/20, তাহলে এখান থেকে কেটে গেলে এটা আসলো 50 পয়সা। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 86 দাগের কোশ্চেনে বলছে কোনো কলেজের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2 যদি ছাত্রের 20% এবং ছাত্রীদের 25% প্রাপ্তবয়স্ক হয়, তাহলে শতকরা কত ছাত্রছাত্রী প্রাপ্তবয়স্ক নয়। তাহলে এখানে আমি কি ধরে নিলাম, টোটাল ছাত্রছাত্রী 100 ধরে নিলাম। তাহলে এখানে বয় আর গার্ল কত এখানে, মানে তাহলে 5 সমতুল্য এখানে 100 ধরতে হবে। তাহলে এটা কেটে দিলাম, এখানে 20, তাহলে 3 × 20 করলে 60 হচ্ছে বয় আর 40 হচ্ছে গার্ল। 100 জনের মধ্যে 60 হচ্ছে মানে ছাত্র আর 40 হচ্ছে ছাত্রী। এবার ছাত্রের আবার 20% বলে দিয়েছে প্রাপ্তবয়স্ক, আর আমাদের এখানে চেয়েছে প্রাপ্তবয়স্ক নয়, তাহলে 80% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক নয়। তাহলে 60-এর 80% মানে এখানে আসছে হচ্ছে 48 হচ্ছে প্রাপ্তবয়স্ক নয়। আচ্ছা এখানে 40-এর এখানে 75% হবে, মানে 75% ছাত্রী প্রাপ্তবয়স্ক নয়। তাহলে এখানে 75/100, 0 কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটলাম 5 আসলো, আর 5 দিয়ে এটাকে কাটলে 15 আসলো। তাহলে এখানে 30 আসলো। তাহলে এখান থেকে যোগ করলে কত, এটা আসছে 48 + 30, তাহলে 78% হচ্ছে প্রাপ্তবয়স্ক নয়। কারণ কি এখানে 100 থেকে আমরা হিসেব করছি, তাহলে সরাসরি আমরা যোগ করেই বলে দিতে পারবো এটা। তাহলে দেখো এমনি যোগ না করে যদি তুমি এইভাবে করো, এটা 78 বাই কার উপরে করতে হবে, 100-এর উপরে, আর পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100 করতে হবে, কাটলে আবার সেই 78%ই আসে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যা অন্য একটি
তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি সংখ্যা দুটির অনুপাত কত হবে? তাহলে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি থেকে কত পার্সেন্ট বেশি বলেছে? 20% বেশি বলেছে। তাহলে 100 যদি এটা হয়, এটা 120 হবে। আবার আচ্ছা, এখানে থাক। আর আরেকটা বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি থেকে এখানে 50% বেশি বলেছে, তাহলে 150 হবে। তাহলে এটা কেটে গেল, আর এইটা কেটে দিলাম। আর এখান থেকে আমি আর কিছু কাটছি না। তাহলে এখানে 1 2 3 তিনটের অনুপাত কি আসবে? 12 15 আর 10। কারণ কি, এখানে 10 যেহেতু তৃতীয় সংখ্যাটি, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তাই জন্য অনুপাতটা এইটা আসবে। এবার বলেছে যে সংখ্যা দুটি অনুপাত কত, মানে এই যে প্রথম সংখ্যা দুটি। তাহলে 12:15, এটা 1 2। তাহলে এটা যদি আমি কেটে দিই, 3 দিয়ে কাটলাম, তাহলে 4, এটা 5 আসলো। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক, 87 সি এর দাগ। ঠিক আছে। 88 দাগের কোশ্চেনে বলছে দুটি প্রার্থীর মধ্যে নির্বাচনে যে প্রার্থী 41% ভোট পেয়েছে সে 2412 ভোটে অন্য প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি নির্বাচনে 100% ভোট পড়েছে, যার মধ্যে থেকে 41% যে পেয়েছে সে পরাজিত হয়েছে। তাহলে বাকি ভোট যে পেয়েছে সেটা কত? 59% ভোট যে উইনার সে পেয়েছে, আর যে লুজার সে 41% পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 18%। এই 18% সমতুল্য বলে দেওয়া আছে 2412 বলে দেওয়া। তাহলে এটা যদি আমি কাটি এখান থেকে, আচ্ছা হ্যাঁ, এটা বলে দেওয়া 2412। আর আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে 100% বের করতে হবে, কারণ টোটাল ভোট চেয়েছে কত পার্সেন্ট পড়েছে। তাহলে 2412/18 ইন্টু 100। তাহলে এটাকে যদি আমি পুরোপুরি 18 দিয়ে কেটে দিই, তাহলে 18 1 18, এটা আসবে 6, 1 আসলো, 18 দুগুণ 36, 3 18 54। তাহলে এখানে 3 আসলো, এখানে 54 চলে আসলো। তাহলে এটা আসছে 7/2, 4 18 72। তাহলে এখান থেকে আসছে 134। তাহলে 134 ইন্টু 100, তাহলে আসছে 13,400। বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে সম্বিত ও সম্বুত প্রতি সপ্তাহে মোট 500 টাকা বেতন পায় যদি সন্দীপ আর সন্দীপ সম্বুতের তুলনায় 120% বেতন বেশি পায়, তাহলে সম্বুত প্রতি সপ্তাহে কত বেতন পায়? তাহলে এখানে প্রতি সপ্তাহে মোট 500 টাকা বেতন পায় সন্দীপ আর সম্বুত, প্রতি সপ্তাহে মোট 500 টাকা বেতন পায় এই দুজন মিলে। যদি সন্দীপ সম্বুতের তুলনায় 120% বেতন বেশি পায়, তাহলে এখানে সন্দীপ SN, মানে এখানে SP দিলাম সন্দীপ, আর SB দিলাম এটা। তাহলে এখানে সম্বুতের থেকে সন্দীপ 120% বেশি বেতন পায়, তাহলে এখানে 100, এটা হচ্ছে 220 হবে। তাহলে এটা কেটে গেল, এখানে আসছে 11/5। এবারে এটা দুটোর যোগ করলে আসছে হচ্ছে 16 সমতুল্য, এখানে এটা 500। তাহলে যদি আমি বলছে সম্বুত প্রতি সপ্তাহে কত বেতন পায়, তাহলে এখান থেকে 5টা বের করতে বলেছে। তাহলে 500/16 ইন্টু এখানে 5 আচ্ছা, তাই তো? তাহলে 2500/16, তাহলে 16 1 16, এখান থেকে আসছে 9, 0। তাহলে 6 16 96, 5 16 80 হবে। তাহলে এখানে এটা আসলো 0 1, এই 0 নেমে গেল। তাহলে 6 16 96, 4 আসলো 0.0, এখানে 2 দিয়ে গেলে 32 আসলো, কাছাকাছি চলে এসছে। এই বিয়ের দাগের অ্যান্সারটাই হবে। ঠিক আছে, নেক্সট চলো 90 দাগের কোশ্চেনে বলছে কোনো আসলের সরল সুদ আসলের 4/9 অংশ এবং বছর সংখ্যা বার্ষিক সুদের হারের সমান হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল 9, ইন্টারেস্ট কত 4, আর এখানে টাইম আর রেট এখানে এক্স ধরে নিলাম, কারণ কি বলেছে এখানে বছরের সংখ্যা আর বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে। তাহলে এখানে আমি এক্স ধরে নিলাম, ধরি এটা। তো এখান থেকে আমাদের সূত্র কি? I = P/T/100।
তাহলে এখানে আয়ের মান হচ্ছে, এটা আয়ের মান 4, পি এখানে 9, আরটা হলাম এক্স ধরেছি, টিটাও এক্স ধরেছি, আর নিচে 100। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে 400/9, তাহলে এক্স ইকুয়ালস টু কত, এখানে 20/3 আসবে, 20/3 এটা আসলো। তাহলে এখান থেকে যদি আমি ভাগ করে দিই, এটা হচ্ছে 3 ছক 18, এটা 2, তাহলে 6.2-3%। এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 91 কোশ্চেনে বলছে একটি মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 2p, প্রতি বছর মেশিনটির দাম এত % হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে। তাহলে 2n বছর পরে মেশিনের দাম হবে এখানে 2p 1 - 2r/100, তার হোল টু দি পাওয়ার 2n। তাহলে 2p এখানে 1 - r/50, আর এখানে 2n আসলো। তাহলে এখান থেকে কোনটা হবে, এটা ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 92 কোশ্চেনে কি বলছে, এ হচ্ছে 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 5 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দিল। 1 বছর পর তাদের লভ্যাংশের অনুপাত 2:3 হলে বি এর মূলধন কত হবে। তাহলে 7,000 টাকা এ তো হচ্ছে 12 মাসই তার টাকাটা খাটিয়েছে, কিন্তু বি 5 মাস পরে যুক্ত হয়েছে, তাহলে তার টাকার পরিমাণ যদি আমি এক্স ধরি, আর 5 মাস পরে এসছে মানে তার টাকা কত মাস খেটেছে, 7 মাস খেটেছে। 12 - 5 করলে 7 মাস খেটেছে, তার লভ্যাংশের অনুপাত কত, 2/3। তাহলে এখান থেকে যদি আমি এটা কেটে দিই, এখানে 6 আসলো, আর এই 7 দিয়ে আমি এটা কেটে দিলাম, তাহলে এখানে 1000 আসলো। এবার এক্স এর মান তাহলে কী হবে, 18,000 টাকা। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, 92 সি এর দাগ। নেক্সট 93 কোশ্চেনে কী বলছে, বিকাশ এত লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। দুধ ও মধু যথাক্রমে 5 মাস ও 7 মাস পর 2 লক্ষ ও 2.5 লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগদান করলো। 1 বছর পর মোট লাভ এত টাকা হলে মধুর লভ্যাংশ হলো কত। তাহলে এখানে বিকাশ হচ্ছে এত টাকা বিনিয়োগ করেছে, করে একটি ব্যবসা শুরু করলো। যদু ও মধু যথাক্রমে 5 মাস ও 7 মাস পর 2 লক্ষ ও 2.5 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা যোগদান করলো। আচ্ছা, তাহলে বিকাশ, যদু আর এটা মধু, তাহলে বিকাশ হচ্ছে 1.5, এটা তো হচ্ছে 12 মাসই তার টাকা খেটেছে, আর যদু 5 মাস পরে, তাই তো 5 মাস পর, তাহলে এখানে 2 লক্ষ টাকা কত মাস খেটেছে, তার 12 - 5 করলে 7 মাস খেটেছে। আর মধুর টাকা কত খেটেছে, মধু হচ্ছে 2.5 দিয়েছে, আর ও 7 মাস পরে অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, তাহলে এটা 5 মাস খেটেছে তার টাকা। তাহলে এখান থেকে আমি যদি উভয় সাইডে যদি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে আসবে হচ্ছে 15 × 12 = 20 × 7 = 25 × 5। এবার আমি 5 দিয়ে কেটে দিলাম, তাহলে 5, এখানে 4 আসলো, আর এখানে এটা 3 আসলো, তাহলে কত, 36, 28, এটা 25। এবারে এইটা যোগ করো, তাহলে 13 আর 6 যোগ করলে 9, হাত মানে 9 বলতে 19, হাতে 1 থাকলো, 5 আর 3 করলে 8, এইটা সমতুল্য এখানে আসছে 8, 9, 3টে 0, তাহলে 1 সমতুল্য কত, 1000। এবার মধুর লভ্যাংশ এখানে কত, এই যে 25 অনুপাত, তাহলে 25 সমতুল্য আসছে হচ্ছে 25,000 টাকা। তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 94 কোশ্চেনে বলছে 54 টাকা প্রতি কেজি দরে চাল বিক্রি করলে 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে প্রতি কেজি চাল কত টাকা দরে বিক্রি করতে হবে। তাহলে এখানে 54 টাকা প্রতি কেজি দরে চাল বিক্রি করলে 10% ক্ষতি হচ্ছে, তাই তো, তাহলে ক্ষতি মানে কত, 10, এটা 9। আচ্ছা, এবারে দাঁড়াও, এইভাবে না করে এইভাবে করাটাই বেস্ট। এইটা 10% ক্ষতিতে যখন বিক্রি করছে, তখন সে কত টাকায় বিক্রি করছে, 54 টাকায় বিক্রি করছে, মানে 90% মানে হচ্ছে 54 টাকা। এবার 20% লাভ করতে হলে প্রতি কেজি চাল কত টাকা দরে বিক্রি করতে হবে। তাহলে 20% লাভ মানে 100% হচ্ছে তার সিপি, তার থেকে আবার 20% এক্সট্রা লাভ করতে হবে, তাহলে 120% তাকে বিক্রি করতে হবে। এটা সমতুল্য 54/90 × 120, তাহলে এইটা কেটে গেল,
6 নং 54, তাহলে 12 ইন্টু 6 করলে আসছে 6 12 72। তো অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 95 দাগের কোশ্চেনে বলছে পরপর 20%, 10% ও 5% ছাড়ের সমতুল্য ছাড় এত। তাহলে এখানে সমতুল্য ছাড় বের করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, 20% মানে কত, 20% মানে এখানে 1/5, তাহলে 5, এটা 4 আসলো, ছাড় দিয়েছে মানে কি কমে যাবে। আবার 10% মানে কত, 10% মানে 1/10, তাহলে 10-এর থেকে 1 ছাড় দিয়ে এখানে 9 আসলো। 5% মানে কত, 1-এর 20, তাহলে 20 থেকে 1 ছাড় দিয়ে কত আসলো, 19 আসলো। তাহলে এটা গুণ করে দাও, এখান থেকে আসছে হচ্ছে 5 2 10, মানে এখানে 1000 আসলো। আর এটা যদি আমি গুণ করি 36 ইন্টু 19, 6 নং 54, 6 নং 54 4, হাতে 5 থাকলো, 27 আর 5 করলে এখানে আসলো 32, আর 6 করলে 38-এর 8, হাতে 3, এখানে 6 আসলো, 684। ঠিক আছে, তাহলে এখান থেকে ছাড় কত এসছে দেখো, 1000 থেকে যদি আমি 684 বিয়োগ করে দিই, তাহলে এখানে আসছে হচ্ছে 61, আর এটা আসবে 316, তাহলে 316 বাই কতর উপরে ছাড় পেয়েছে, 1000-এর উপরে। এখানে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, এটা কেটে গেল, তাহলে আসছে 31.6%। এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে, তাহলে 95-এর বি এর দাগ। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ হওয়ার জন্য, তাহলে এখানে কি বলছে, এ বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ, এ তার বন্ধু বি এর থেকে, তাহলে এখানে বি যদি 1 হয়, এ তাহলে 3 গুণ হওয়ার জন্য বি এর থেকে 40 দিন কম সময় একটি কাজ শেষ করে। তাহলে এ আর বি, এটা এফিসিয়েন্সি বলে দিয়েছে 3:1, তাহলে কাজ যেহেতু সেম, তাহলে টাইম কী হবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকলে, মানে এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে যখন কাজ সেম থাকবে, তাহলে 1:3 হবে এখানে অনুপাত হিসেবে কত গ্যাপ, এখানে 2, তাহলে 2 সমতুল্য, এখানে 40 দিন কম সময় লাগে, তাহলে এখানে 2 সমতুল্য 40 দিন এটা, তাহলে 1 সমতুল্য কত, এটা হচ্ছে 20 দিন। এবারে যদি তারা একসঙ্গে কাজ করতো তাহলে কত দিনে তাদের কাজ শেষ হতো, তাহলে টোটাল ওয়ার্ক কী হবে, টোটাল ওয়ার্ক আগে বের করে নিই। এখানে দেখো এখানে এর এফিসিয়েন্সি 3, আর এ কত দিনে কাজ করছে, 1 অংশ, এই 1 সমান কত বেরোলো, 20 দিন, তাহলে এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 60 অংশ, তাহলে 60 অংশ তারা দুজনে মিলে করবে। দুজনে মিলে এফিসিয়েন্সি কত, 3 + 1 করলে 4, তাহলে এটা কেটে দিলে 15 দিনে এ ও বি কাজটি শেষ করবে। ঠিক আছে, তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে সমদৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে গতিশীল অবস্থায় যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সমদৈর্ঘ্যের দুটি ট্রেন, সমদৈর্ঘ্যে। তাহলে আমি ধরি দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্য এক্স মিটার ধরলাম, ঠিক আছে, কেননা সেকেন্ড আছে তাই জন্য। তাহলে এবার এখানে বলেছে যে একটা ট্রেনের 18 সেকেন্ড সময় লাগছে একটি খুঁটিকে অতিক্রম করতে, মানে খুঁটিকে অতিক্রম করা মানে সেই এক্স তার নিজের যে দৈর্ঘ্য তাকেই অতিক্রম করছে। তাহলে ট্রেন 1 আর ট্রেন 2, আর তাহলে এখানে আসলো টাইম, এটা ট্রেন টিআর, এখানে টাইম কত, প্রথম ট্রেনটা লাগছে 18 সেকেন্ড আর পরের ট্রেনটা লাগছে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে যেহেতু একে অপরকে অতিক্রম করবে, তাহলে তাদের ডিস্ট্যান্সটা সেম, কারণ একটা ট্রেন এক্স দূরত্ব অতিক্রম করবে মানে আরেকটা ট্রেনকে অতিক্রম করবে মানে এক্স দূরত্ব অতিক্রম করবে, না একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে মানে এক্স প্লাস এক্স 2x দূরত্ব অতিক্রম করবে, 2x দূরত্ব। তাহলে একটা ট্রেন 2x দূরত্ব অতিক্রম করছে, অপর ট্রেনটাও 2x দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেম দূরত্ব অতিক্রম করছে যেহেতু, তাহলে এখানে
মানে টাইম আর স্পিডের যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে টাইম আর স্পিডের মধ্যে, স্পিড, তাহলে এখানে এটা আমি কেটে দিলাম, এখানে আসলো 6 দিয়ে কাটলে এটা 3, এটা 2 আসলো, তাহলে এখানে উল্টে গেলে 2:3 আসলো। তাহলে অরিজিনালি তাহলে ডিস্টেন্স তাহলে কত হবে, এখানে স্পিড হচ্ছে 2 আর অরিজিনালি এখানে টাইম কত লাগছিল 18, তাহলে 2 × 18 মানে ডিস্টেন্স হচ্ছে 36। আচ্ছা, এবার আমাদের ট্রেন একে অপরকে অতিক্রম করছে মানে কি, তাহলে দূরত্ব অতিক্রম করছে 36 + 36, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে মানে 36 + 36 অতিক্রম করছে। আর এদের যে রিলেটিভ স্পিড সেটা কী হবে, 2 + 3 5 হবে এখানে, আর ইনটু টাইম হচ্ছে টি, তাহলে এখান থেকে টি আসছে কত 72/5, তাহলে 5 × 1 = 5, এটা 5 × 14 = 70, হ্যাঁ 5 × 14 = 70, একেবারে জাস্ট এরকম করে দিলাম, তাহলে 2 আসলো 0.04, 4 × 5 = 20, এইটা, তাহলে এত সেকেন্ড। অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে একটি নল অন্য একটি নলের তুলনায় দ্বিগুণ তাড়াতাড়ি একটি চৌবাচ্চা ভর্তি করে, তাহলে 1 আর 2 দুটি নল, একটি নল অপর একটি নলের তুলনায় দ্বিগুণ তাড়াতাড়ি ভর্তি করে, তাহলে এইটা হলো, আমি যদি এইটাকে স্লো পাইপ ধরি, এটাকে ফাস্ট পাইপ ধরলাম, এফিসিয়েন্সি 2 এখানে দিলাম আর এখানে 1 দিলাম। আচ্ছা, তাহলে 1 2 এখানে হচ্ছে 2:1 এফিসিয়েন্সি। আর বলছে যে যদি নল দুটি একসঙ্গে 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে, তাহলে ধীরগতি সম্পন্ন নলটি কত সেকেন্ডে ভর্তি করবে, তাহলে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি এখানে আসছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি যোগ করলাম 3 ইন্টু, এখানে 30 মিনিট চালালেই দুটো পাইপ একসঙ্গে যদি 30 মিনিট চলে তাহলে ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে এফিসিয়েন্সি যোগ করে নিলাম 2 + 1 একসঙ্গে চলছে বলে, আর 30 মিনিট চলছে টানা, তাহলে এখানে 90 হচ্ছে ওই চৌবাচ্চার ক্যাপাসিটি। তাহলে ধীর গতি সম্পন্ন যদি পাইপটি চালানো হয়, একাই যদি ভর্তি করতে চায়, তাহলে সময় লাগবে হচ্ছে 90 ভর্তি করবে, আর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে এখানে 90 মিনিটে ভর্তি করবে, তাহলে অ্যান্সার বি, সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 99 দাগের কোশ্চেনে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে, তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যত সময় লাগে, তাহলে প্রতিকূলে ওই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে, তাহলে এখানে প্রতিকূল স্পিড ভি মানে বোটের স্পিড -u, আর অনুকূল স্পিড কত, এটা প্রতিকূল আর অনুকূল স্পিড তাহলে কত, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, তাহলে এখানে টাইম বলে দিয়েছে কত, সময় বলেছে না, সময় বলেছে প্রতিকূলের ক্ষেত্রে সময় বেশি লাগবে, তাহলে 2 হবে এটা, আর অনুকূলের ক্ষেত্রে তাহলে কত হবে, এটা 1, তাহলে যেহেতু ডিস্টেন্স সেম, তাহলে স্পিড আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, তাহলে স্পিড এখানে কত হবে 1:2 আসবে, এটা আসলো। এবার আমাদের এই ভি - ইউটা হচ্ছে স্পিড, এটা প্রতিকূল স্পিড, আর এটা হচ্ছে অনুকূল স্পিড, তাহলে ভি + ইউ বাই ভি - ইউ, আমি এটাকে লিখতে পারি 2/1, এই যে এটা উল্টে লিখলাম, এখানে 2 আর এটা 1 স্পিড, তাহলে এটা সংযোজন পদ্ধতির মাধ্যমে এটা লিখছি ভি + ইউ, এখানে ওপরে প্লাস করলাম, ভি - ইউ এখানে আসলো, আর এটা -ভি + ইউ আসলো, তাহলে 2 + 1 আর 2 - 1, তাহলে এইটা কেটে গেল আর এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসে 2v/2u = 3/1, তাহলে এই 2 কেটে গেল, তাহলে অনুপাত কত হবে, স্থির জলে নৌকার বেগ ভি আর স্রোতের বেগ ইউ 3:1 হবে, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট আজকের লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে বলছে 6 মিটার লম্বা ও 34 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কত, তাহলে এখানে মিটার, তাই তো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আচ্ছা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে এখানে 1 মিটার সমান হচ্ছে 100 ডেসিমিটার, ঠিক আছে, তাহলে এখানে 6 মিটার লম্বা এবং 34 মিটার চওড়া একটি আয়তকার জায়গা
2 ডেসিমিটার বর্গের টালি দিয়ে 2 ডেসিমি বর্গ টালি দিয়ে, মানে এটা চৌকো হবে এরকম, এটা 2, এখানেও 2, মানে হচ্ছে এটা বর্গকার টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কত? তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে n সমান আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে 6 ইন্টু এটা 34, এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা ইন্টু এখানে আমি 6-এর সঙ্গে 100 গুণ করতে হবে, সেটা আমি আলাদা করে গুণ করলাম, কারণ কি মিটার আছে, ডেসিমিটারে করতে হবে, আর 34কেও ডেসিমিটারে করতে হবে, তাহলে এখানে আবার 100 দিয়ে গুণ করলাম। আর এটা 2 ইন্টু 2, কারণ বর্গ বলে দিয়েছে, 2 ডেসিমিটার বলে দেওয়া, তাহলে এইটা দিয়ে এটা কাটলাম, এখানে আসলো, আচ্ছা দাঁড়াও, এটা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, ওকে আচ্ছা ডেসিমিটার হলে এখানে এটা 100 হবে না, এটা 10, 1 মিটার সমান 10 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটায় ভুল হয়েছে, এটা এই, তাহলে এখানে আমি 6 ইন্টু 10 করতে হবে, তাহলে এখানে আলাদা করে 10 লিখলাম, আর 34-এর জন্য আলাদা করে 10 লিখলাম, তাহলে এটা আসলো 3, এটা আসলো কত, এটা 2 1 2, 7 2 14, তাহলে 3 সুতরাং 51, 3 সুতরাং 51, আর এটা যেহেতু দুটো শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা এই জায়গাটায় কিন্তু একটা ভুল আছে, ঠিক আছে, এই জায়গাটা আমি দেখলাম একটুখানি অনলাইনে, এই একই অঙ্ক আছে, কিন্তু এখানে কিন্তু 4 দেওয়া আছে, 4 মিটার দেওয়া, এখানে 3 এক্সট্রা পড়ে গেছে, অথবা এই ও দিতে গিয়ে এক্সট্রা আরও 3 দিয়ে ফেলেছে, ঠিক আছে, 34 হবে না, এটা 6 মিটার লম্বা, 4 মিটার চওড়া হবে, তাহলে এক্ষেত্রে এইটা এরকম আসবে, তখনই মিলবে অঙ্কটা, তা না হলে কিন্তু আসবে না, কারণ উত্তর কিন্তু দেওয়া আছে 600 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এটা আসবে n, মানে n ইন্টু 2 ইন্টু 2, এটা হচ্ছে n সংখ্যক 2 ডেসিমিটার বর্গ টালি সমান আমি লিখতে পারি হচ্ছে আয়তক্ষেত্র, মানে 60 ইন্টু এটা হচ্ছে 40, কেননা 6 মিটার আমি ডেসিমিটারে কনভার্ট করে নিলাম, এটা 60, এখানে 40 এটা আসলো, তাহলে এখান থেকে n ইকুয়ালস টু আসবে 60 ইন্টু 40 বাই এখানে 2 ইন্টু 2, এটা দিয়ে কেটে দিলাম, এটা আসলো 30, এটা আসলো 20, তাহলে 30 ইন্টু 20 গুণ করলে এখানে আসছে 600, তাহলে উত্তর তখন আসবে এই সি 600 আসছে, অ্যান্সার কি তো এই 600 উত্তর দেওয়া আছে, সুতরাং এখানে এই 4 হবে, এটা এই 3টা কাটা যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, থ্যাংক ইউ।